আদিনা মসজিদ এটা আদৌ মসজিদ ছিল নাকি আদিনাথ মন্দির ছিল আগে, সেটা ভেঙে মসজিদ বানানো হয়েছে, এটা নিয়ে চর্চা অনেক দিন ধরেই চলছে। ভারতের রাজ্যসভায় মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় এটা উত্থাপন করেছিলেন। আবার তখনকার তৃণমূল কংগ্রেসের ইরফান পাঠান সাহেব, লোকসভার সদস্য, তিনি আদিনা মসজিদ ঘুরে সেটা সামাজিক মাধ্যমে দিয়েছিলেন, অনেক সমালোচনা আলোচনা হয়েছিল। আমরা একটা নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করছি। এটা হচ্ছে আদিনা মসজিদের পশ্চিম দিকে বাইরের দেওয়ালটা। আপনারা লক্ষ্য করবেন যে পাথর দিয়ে, পাথরের স্ল্যাব বসিয়ে বসিয়ে ভিতটা তৈরি করা হয়েছে, তার উপরে ইটের গাঁথনি আছে। নিচের দিকটা ফাউন্ডেশন যেটাকে বলে, সেটা বেশিরভাগটাই বিরাট বিরাট পাথরের টুকরো, এক একটা ওজন অনেক বেশি। এবং দেখবেন লক্ষ্য করে এগুলোর মধ্যে কিন্তু কোনো সিমেন্ট, বালি বা সুরকি কিছু নেই। এগুলো এমন করে সাজিয়ে রাখা হতো একটার উপর আরেকটা, তাদের ওজনই এটা স্থায়ী থাকতো। অনেক সময় পাথরগুলোর মধ্যে একটার মধ্যে একটু এক্সটেন্ডেড পার্ট থাকতো, আর একটার মধ্যে একটা গর্ত থাকতো, অনেকটা ইলেকট্রিক সুইচে যেমন প্লাগ পয়েন্ট থাকে সেরকম ব্যাপার, এরকমভাবে তৈরি করা হতো। এটা পশ্চিম দিকের বাইরের দেয়াল। এর ভেতর দিকটাতে আছে আপনার, এর ভেতর দিকটাতে আছে আপনার বাদশা কি তক, আমরা পরে দেখাবো। This is part 1. এই বইটি একটা স্ট্যান্ডার্ড বই হিসাবে অনেকেই গ্রহণ করেছেন, এবং এনার এই বই থেকে একটি অংশ নিয়ে খুবই চর্চা হচ্ছে, সেটা নিয়ে আমরা প্রথমে শুরু করব। এটা পড়ে দেখতে পারেন, এটা ওনার বই থেকেই ছবিটা নেওয়া। যাদের ছবিতে লেখা দেখতে অসুবিধা হয় সেই জন্য আমরা এটাকে ট্রান্সক্রাইব করেছি। এখানে দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন, হিন্দু মন্দির ধ্বংস করে হিন্দু মন্দির ধ্বংস করে উপকরণ সংগ্রহ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। এই কথাটা ইম্পর্টেন্ট, নয়, অনেকে মনে করেন।
এটা হচ্ছে অনুমান, হাইপোথেসিস। এটা একটা হাইপোথেসিস, অনুমান। এটা সত্য হলে বলতে হবে ধর্মের ব্যাপারে সিকান্দার শাহের মনোভাব খুব উদার ছিল না। তার মানে বোঝা যাচ্ছে অন্যের যে হাইপোথেসিস দিয়েছেন সেটা উনি ওনার মত সেটা নয়, সেটা অনেকে করেছেন কিন্তু উনি নিজে সেটা মনে করেন না। অর্থাৎ তার একটা কাউন্টার হাইপোথেসিস আছে। যেহেতু এটা থেকে সলভ করতে পারছে না, সন্তোষজনক সমাধান হয় না, অতএব উনি একটা কাউন্টার হাইপোথেসিস দিয়েছে, সেটা আমরা এখন দেখব। যেটা হচ্ছে আপনারা যদি যান ওখানে, সেই এটা আপনারা দেখতে পাবেন, এই সাইনবোর্ডটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এইখানে দেখবেন, লক্ষ্য করুন, এই তারিখ দেওয়া আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা একটা ডিবেটিং পয়েন্ট। মসজিদের মধ্যে যে ইনস্ক্রিপশন ছিল পারসিক ভাষায়, তাতে মসজিদ কবে ফিনিশড হয়েছে, মানে কবে সেটাকে ফাংশনাল করা হয়েছে, সেটা দেওয়া আছে 1374 খ্রিস্টাব্দে। কিন্তু এই সালটা কোথাও আমি খুঁজে পাইনি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে যেটা দরকার, পুরাতত্ত্ব বিভাগ কিন্তু বলছে যে মসজিদে ব্যবহৃত সুবিন্যস্ত প্রস্তরখণ্ডগুলি আংশিকভাবে পূর্ব স্থাপত্য কীর্তি হইতে সংগৃহীত। পূর্ব স্থাপত্য কীর্তি হইতে সংগৃহীত। এখন সংগৃহীত কোথার থেকে হলো সেটা কিন্তু একটা আবার ধোঁয়াশা রেখে দেওয়া হলো। সংগৃহীত করা হয়েছে কোথা থেকে সেটা আবার কিন্তু ক্লিয়ার করা হলো না। মানে সংগৃহীত মানে এখান থেকে, মানে ইন সিটু এখানেই সংগৃহীত ছিল, এখান থেকে সংগৃহীত করা হয়েছিল, নাকি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু ক্লিয়ার কোনো ভার্ডিক্ট আমরা পারছি না। ইন সিটু যাকে বলে আর কি, যে ওই জায়গা থেকে নেওয়া হয়েছে কিনা, ওই জায়গা থেকে ভেঙে এটা নেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু বলা হচ্ছে না, বা অন্য জায়গা থেকে আনা হয়েছে কিনা সেটা পরিষ্কার করে বলা হচ্ছে না। সুতরাং ইতিহাসের মধ্যে অনেক ধোঁয়াশা আছে। হ্যাঁ, অনেক ধোঁয়াশা আছে। এই পাথরগুলো, এই যে দেখছেন পাথরগুলো, এগুলো সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? তার মানে এখানে দুটো জিনিসে ক্লারিফিকেশন পাওয়া যাচ্ছে না। এই সময়টা কোথা থেকে পাচ্ছেন এটা নিয়ে আলোচনা করব, এবং সংগৃহীত কোথা থেকে করা হয়েছে সেটা কোনো বলা হচ্ছে না। এখানে আরও ছবি দেখুন, পাথর কিন্তু শুধু ওইখানেই নয়, সব জায়গাতেই আছে, আপনারা পরিষ্কার করে দেখতে পাবেন। হ্যাঁ, এটা পশ্চিম দিকটা, পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক। এই পাথরগুলোর কথা বলা হচ্ছে, এই পাথরগুলোর কথা বলা হচ্ছে। এবং এটা হচ্ছে ভেতরটা, ক্লয়েস্টার্স। এখানেও দেখতে পাবেন স্ট্রাকচারে অনেক পাথরের, ফাউন্ডেশনটা পাথর, এই পুরো ফাউন্ডেশনটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন যে স্টোনগুলো রয়েছে, এখানেও স্টোনগুলো দেখতে পাচ্ছি। এবং এই যে পাথর বসিয়ে কাজ, সেটা কিন্তু এখানেই যে একমাত্র তা না, ভারতের বিভিন্ন জায়গায় গেলেও বিভিন্ন মন্দিরে আপনারা একই রকম জিনিস দেখতে পাবেন, যে পাথরের উপর বসানো। এটা ইন্টারেস্টিং জিনিস, লক্ষ্য করুন। হ্যাঁ, খুব সুন্দরভাবে এটা লক্ষ্য করুন। এইখানটা দেখুন, পাথরের স্ট্রাকচারটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, এবং এখানে স্ট্রাকচারটা এই জায়গাটা লক্ষ্য করুন। তফাৎ আছে, বুঝতে পারছেন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। ধরুন একই রকম স্ট্রাকচার আপনারা কিন্তু যদি ভোজশালা টেম্পল কমপ্লেক্স যেটা আছে, যেটা ইদানিং খবরে আসছে, কারণ সেখানে একটা মসজিদের উল্লেখ পাওয়া যায় এবং এটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। তো সেখানেও দেখবেন ওই একই রকম, এরকম অনেক মন্দির আছে, আমরা যাকে একটা রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি যে এরকম পাথর বসিয়ে যে কাজ করাটা, এরা হিন্দু স্থাপত্যের একটা নিদর্শন। তো উনি যে বললেন, আপনারা যে লক্ষ্য করেন আগে, উনি বলছেন যে সিকান্দার সাহেবের মনোভাব খুব উদার ছিল না। লক্ষ্য করছেন কথাটা, সিকান্দার সাহেবের মনোভাব খুব উদার ছিল না। ঠিক আছে, এই দেখুন, মানে সিকান্দার সাহেব যে হিন্দু মন্দির ধ্বংস করবেন, তাহলে সেটা উদারতার পরিচয় নয়। অর্থাৎ সিকান্দার সাহেবের মনোভাব খুব উদার ছিল না, সেটা অনেকে মনে করেন, কিন্তু উনি সেটা মনে করছেন না, সেটাই বলতে চাইছেন। ঠিক আছে, আমরা দেখি তার বাবা কী করেছিলেন। এই একই বইয়ের যখন আমরা ইলিয়াস শাহ দেখছি, তার বাবা শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহের পিতা, তিনি কিন্তু কোনো রাগঢাক করেননি। এই লেখক একই লেখক, তিনি নেপাল আক্রমণ করেন, সেখানকার বহু মন্দির ধ্বংস করেন এবং বিখ্যাত পশুপতিনাথের মূর্তিকে 3 খণ্ড করেন। সুতরাং লেখক যে কেন আটকে উঠলেন যে সিকান্দার শাহ উদার ছিলেন, মানে ছিলেন না, বলাটা তারা খুব গায়ে লেগেছেন, তিনি খুব অসন্তুষ্ট হয়েছেন, অনেকে মনে করেন সেটা। কিন্তু তার পিতার ইতিহাস এটা আছে, মন্দির ধ্বংস করার ঘটনা তার পিতার ইতিহাসই আছে। এবং ওই সময় যেতে খুব একটা কম মানে ছিলেন তাও নয়, কারণ 1360 সালেই তিনি সিংহাসন আরোহণ করেছিলেন সিকান্দার শাহ। সব ধরে নিতে পারি যে উনি খুব ভালোভাবে এটা জানতেন। হয়তো উনি গেছিল না, কে জানে, বা হয়তো ওনাকে রেখে দেওয়া হয়েছিল এখানে, যাই হোক সেটা আমরা জানি না। এটা পড়ে নিতে পারেন, এটা আমরা
দেখতে অসুবিধা হলে আমরা ট্রান্সক্রাইব করেছি এটাকে। এখানে 2-3টে পয়েন্ট আছে, আর যেটা পরে আসছে আমরা আগে এটা দেখছি। একটা হচ্ছে উনি ধরে নিচ্ছেন সাধারণত মূর্তিগুলিকে নিশ্চিহ্ন বা বিকৃত করা হতো কিংবা উল্টে রাখা হতো। কিছুটা সত্যি, আবার সম্পূর্ণ যে সত্য তাও নয়, আমরা সেটা দেখাবো। অধিকাংশ অবিকৃত সেটা বাইরের দিকে এবং সেগুলো সোজাভাবে বসানো আছে, কিন্তু আমরা দেখাবো প্রত্যেকটা পয়েন্টই ঠিক নয়, প্রত্যেকটাই ডিবেটেবল পয়েন্ট। এই যে বলছিলেন বাইরের দেওয়ালে এবং ভিতরে বেশ ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছেন, এটা আমরা আলোচনা করব কেন এটা হল। এটা দেখুন ঠিকই আছে, এটা আমরা ছবি দেখাবো। প্যানেলগুলো বাইরের থেকে আনা হয়েছে বলে মনে করা শক্ত। তার মানে এখানে উনি স্বীকার করছেন, যেটা আমরা বলছিলাম যে কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, ওখান থেকেই নেওয়া হয়েছে ইন সিটু নাকি বাইরে থেকে আনা হয়েছে, বাইরে অন্য কোনো মন্দির থেকে আনা হয়েছে। এমন তো না যে এখানে ওই আদিনাতে বা মালদার ওই এলাকাতে হয়তো আগে অন্য কোনো মন্দির ছিল বা সেখান থেকে ভেঙে নিয়ে আসা হয়েছে, অথবা ওইখানেই মন্দিরটা ছিল। এই দুটো হচ্ছে ডিবেটেবল পয়েন্ট। ইন সিটু মানে ওই জায়গাতেই মন্দিরটা ছিল, তার মানে এখানে বাইরের থেকে আনা হয়েছে বলে মনে করা শক্ত। এখানে লেখক তাহলে বলছেন যে তাহলে এটা ওখানেই ছিল, কারণ দরজার মাপের সঙ্গে অবিকল মিলে যায়, তার মধ্যে এমন সুষমতা ও পরিপূর্ণতা রক্ষা করা সম্ভবত বলে মনে হয় না। তবে ইনডাইরেক্টলি লেখক বলতে চাইছেন যে এই যে দরজার মাপে আমরা যেটাকে বলি আর কি ডোর জ্যাম, এই ডোর জ্যামটা ওখানেই ছিল, ডোর জ্যামটা ওখানেই ছিল। তাহলে ফাউন্ডেশন যদি ওখানে থাকে, ডোর জ্যামও যদি ওখানে থাকে, তার মানে মন্দির ওখানেই ছিল তাহলে, তাই না? আপনারা তো দেখলেন যে পাথরের যে স্ট্রাকচারগুলো, ওগুলো ওই রকম পাথর, এবং বাইরে প্রচুর পাথর পড়েও আছে, কারণ ভেতরটা ভেঙে গেছে। অত পাথর বাইরে থেকে বয়ে বয়ে এনে তৈরি করেছে বিশ্বাস করা শক্ত। অত পাথর, ওই সাইজের পাথর, ওই ওজনের পাথর বাইরের কোনো জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়েছে, এটা বিশ্বাস করা কঠিন। তাহলে দুটো জিনিস হচ্ছে, ফাউন্ডেশনের পাথরগুলো আর এই প্যানেল, দরজার প্যানেলগুলো। এখানে দেখুন, হ্যাঁ উনি যেটা বলছেন মূর্তিগুলো, কিছু কিছু মূর্তি ভেতরে আছে, এগুলো অক্ষত অবস্থায়, কিছুটা অক্ষত, কিন্তু আমরা যখন গেছিলাম, বহুবার আমরা গেছি, আমরা দেখেছি, যেটা পরে আলোচনা করা যাবে। এবং এই যে স্ট্রাকচারগুলো আপনারা লক্ষ্য করুন, খুব ইন্টারেস্টিং, কিন্তু এই যে আর্টিফিশিয়াল এই জিনিস, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এগুলো আমরা বাইরেতেও পেয়েছি। একই জিনিস আমরা
এই প্যাটার্ন আমরা অন্য মন্দিরেও পেয়েছি। তাহলে এখানটা আমরা আরও দেখুন দরজার যে কথাটা বলছেন উনি, এটা আমরা পরে আলোচনা করব। এই যে উনি যেটা বলছিলেন, কিছু কিছু জায়গায় কিন্তু অবিকৃত নয়, তুলে রাখা হয়েছে। এটা কখন করা হয়েছে আমরা জানি না, কিন্তু এই যে স্ট্রাকচারগুলো লক্ষ্য করুন ভালো করে, এগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে। এবং এই ইটগুলোর সাইজ যা দেখতে পাচ্ছেন, অন্য জায়গায় ইটের সাইজ কিন্তু এক নয়। ফলে এগুলো নিশ্চয়ই পরে এএসআই লাগিয়েছে বা অন্য কিছু হয়েছে। এটির ডাইমেনশন অন্য জায়গায়, মসজিদের অন্য জায়গায় ডাইমেনশনগুলো খুব পাতলা, এটা হয়তো এএসআই রিপেয়ার করেছে। এই যে মূর্তিগুলির কথা বলছেন সেগুলো হচ্ছে এইগুলো। উনি যে বলছেন মূর্তিগুলো আছে অবিকৃত, এগুলো হচ্ছে সেইগুলো। কিন্তু দেখুন, এটা হচ্ছে কোয়াত-উল ইসলাম মস্ক, দিল্লি। এখানেও সে একই ব্যাপার দেখছেন, লক্ষ্য করুন ভালো করে, অবিকৃত আছে কিন্তু। তার মানে কোনো জেনারেলাইজেশন করা যাচ্ছে না, কোনো জেনারেলাইজেশন করা যাচ্ছে না। এবং এগুলো সবই হিন্দু বা জৈন মন্দির থেকে আনা হয়েছে। হিন্দু ও জৈন মন্দির থেকে 27টা। ফলে সেখানটা অন্তত পরিষ্কার বোঝা যাচ্ছে 27টা বিভিন্ন মন্দির ভেঙে এনে এগুলো লাগানো হয়েছে। এবং জেনারেল কানিংহাম সাহেব উনি ডিটেল অ্যানালিসিস করেছেন এবং উনি এটা স্বীকার করেছেন, মানে প্রতিষ্ঠিত করেছেন যে এগুলো ইন সিটু নয়, এগুলো বাইরে থেকে আনা হয়েছে, মানে ইন সিটু নয়। কিন্তু আদিনার ক্ষেত্রে সেরকম কোনো অ্যানালিসিস আমরা পাইনি। এগুলো আমরা এই দেখুন অবিকৃত স্ট্রাকচারগুলো, যেটা বলছিলাম একই রকম ডিজাইন। এই ডিজাইনগুলো মোটামুটি সব জায়গাতেই পাবে না, অনেক মন্দিরেই এরকম ডিজাইন হয়। এইটার কথা উনি বলছেন, দেখো এই ডোর জ্যামে, এই ডোর জ্যাম যেটা আছে এখানে গণেশের মূর্তি, ওনার বক্তব্য ঠিক মাপ মতো এটা বাইরে থেকে এনে এই ডোর জ্যামটা বসানো হয়েছিল, এটা উনি স্বীকার মানতে রাজি নন। এটা ওনার মধ্যে ঠিক নয়, ঠিক হচ্ছে না। এখন এইগুলো আমরা আর্কিটেক্ট নই, আমরা সিভিল ইঞ্জিনিয়ার নই। এগুলো সিভিল ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্টরা যদি অ্যানালাইসিস করেন, এএসআই যদি শুরু করেন, প্রতিটি পাথর ধরে ধরে, প্রতিটি স্তম্ভ ধরে ধরে, ইটগুলোর বয়স কোথায়, এগুলো করা যায়, টেকনোলজি আছে, করা যায়। হ্যাঁ, কার্বন ডেটিং আছে, জিপিআর আছে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। তবে লেখক স্বীকার করছেন যে এই ডোর জ্যামগুলো এত সুন্দরভাবে সেট করা হয়েছে, এটা হয়তো বাইরে থেকে করা হয়নি, হয়তো এখানেই ছিল। তেমনি এই যে ফাউন্ডেশন, এত ইটগুলোর সাইজ দেখুন, হ্যাঁ সরু, শুধু ইটের সাইজ দেখেও বোঝা যায় সেই ইটগুলো কোন সময় তৈরি করা হয়েছে।
আগেকার ইটগুলো পাতলা থাকে। তার মানে এই পাথর, এই ফাউন্ডেশনের স্টোনগুলো চারদিকে দেখছেন, এগুলো বাইরে থেকে নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। এত বিশাল একটা স্ট্রাকচার, এত বিশাল দেখতে পাচ্ছেন স্ট্রাকচার, আমি দেখাবো। এই এখানেও পাথরের একই রকমভাবে আছে সারা জায়গাটা ঘিরে। এগুলো সব বাইরে থেকে এনে, তা সেটা নিশ্চয়ই আরও বড় ছিল যেটা ভেঙে এগুলো আনা হয়েছে। তা দুটো হাইপোথেসিস, একটা হচ্ছে এখানেই মন্দির ছিল, ফাউন্ডেশনটা মন্দিরেরই, সুপার স্ট্রাকচার কিছুটা হয়তো পরিবর্তন করা হয়েছে। আর সেকেন্ড হাইপোথেসিস, সমস্ত জিনিসটা বাইরে থেকে এনে সিকান্দার সাহেব বাইরে কোনো মন্দিরে পড়েছিল। কেন পড়ে থাকবে জানি না, কারণ পাল সেন বংশোদ্ভূত কিছুদিন আগে শেষ হয়েছে। সেখান থেকে এত পাথর নিয়ে সেখানে লাগিয়েছিলেন, এটা বিশ্বাস করা কঠিন। এই একই রকম আপনি দেখতে পাবেন ডোর জ্যাম। উনি একটা কাউন্টার হাইপোথেসিস দিচ্ছি, সেটা হচ্ছে এইটা। এটা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব।